जसप्रीत আর 5 মিনিট দেখে প্রোগ্রাম শুরু করে দিও। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এনএসএস সং ছিল না তুলিমা? হ্যাঁ ম্যাম আছে, ওইটা প্লে করা হবে। হ্যাঁ, এনএসএস সংটা বাজাতে পারো। এনএসএস ডে ডিসপ্লে করে এনএসএস সংটা বাজালে ভালো হতো। চুপচাপ সবাই বসে আছি তো। জসপ্রীত তাহলে ওটা চালিয়ে দাও। হ্যাঁ তাহলে শুরু করে দিই, আমরা শুরু করে দিই, আমাদের তো টাইম অলরেডি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ওই ইউটিউবে ওইটার মধ্যে ছবি এই এনএসএস ডে লেখাই আছে। হ্যাঁ তাহলে আমরা প্রোগ্রামটাই শুরু করি। ম্যাম কি বলেন, প্রিন্সিপাল ম্যাম শুরু করব? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম শুরু করো। Okay, ma'am. So, good evening, teachers and students. I welcome you all to this webinar organized by National Service Scheme of Rishi Bankim Chandra College for Women under the aegis of our principal Dr. Lona Mukhopadhyay ma'am and coordinated by Professor Shudhipa Pramanik and Dr. Tulimade. সো অ্যাজ ইজ আওয়ার ট্র্যাডিশন, আমরা আজকের প্রোগ্রাম শুরু করব, যেহেতু এটা এনএসএস এর প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা আমরা শুরু করব এনএসএস সং দিয়ে। তাই আমি নিজে স্ক্রিন প্রেজেন্ট করব ফর দ্য এনএসএস সং। समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे, स्वयं सजेव सुंदरा सवार दे, स्वयं सजेव सुंदरा सवार दे। हम उठे उठे गजब हमारे संग साथियों, तो सब बढ़ेंगे अपने आप साथियों। ज़मीन पे आसमान को उतार दे, ज़मीन पे आसमान को उतार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। এনএসএস এর ব্যানারটা, এনএসএস এর সিম্বলটা সাইডে আসছে আর তোমার ছবিটা স্ক্রিনে দেখাচ্ছে। गाँव और शहर की दूरियों को काटते चले, ज्ञान को प्रचार दे प्रसार दे, ज्ञान को प्रचार दे प्रसार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। समर्थवान वृद्ध और नारियां रहे सदा, बड़े बड़े बनों की शान ओढ़ती रहे धरा, तरक्कियों की एक नई कतार दे, तरक्कियों की एक नई कतार दे, स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं
सदैव सुंदरा सवार दे। ये जाति धर्म बोलिया बने न शूल राह की, बढ़ाए बेल प्रेम की अखंडता की चाह की। सद्भावना से ये चमन निखार दे, सद्भावना से ये चमन निखार दे। स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सदैव सुंदरा सवार दे। उठे समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे। स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सदैव सुंदरा सवार दे। स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सदैव सुंदरा सवार दे। स्वयं सजीव सुंदरा सवार दे, स्वयं सजीव सुंदरा सवार दे। Thank you all. I would now like to request our principal ma'am, Dr. Lona Mukhopadhyay ma'am, to kindly give us the welcome address, ma'am. So it's over to you, ma'am. ধন্যবাদ জাসমিন। শুভ সন্ধ্যা সবাইকে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, কলেজ পরিচালন সমিতির সভাপতি ডক্টর রতন কুমার নন্দী, এনএসএস প্রোগ্রাম অফিসার প্রফেসর সুদীপা প্রামাণিক, ডক্টর তুলিমা দে, ডক্টর জাসমিত সিং এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এনএসএস এর স্বেচ্ছাসেবী ভলান্টিয়ারদের আমি এনএসএস দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা একটি অনলাইন সভায় মিলিত হয়েছি, কারণ করোনা প্যান্ডেমিক যে চলছে 6 মাস ধরে, তার জন্য আমরা গৃহবন্দী এবং সমস্ত প্রোগ্রামই আমাদের অনলাইন হচ্ছে। এনএসএস ডে, এনএসএস দিবস যেটি আমাদের কলেজে প্রতিবারই পালিত হয়, দুজন প্রোগ্রাম অফিসার এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে তাদের অত্যন্ত সক্রিয় কাজের মাধ্যমে আমরা এনএসএস এর দিবস পালন করে থাকি। এবং এছাড়াও এনএসএস এর বহু কাজ আমরা সারা বছরই কলেজে হয়ে থাকে। এনএসএস এর যে 5টি কাজ সেটা হয়তো ভলান্টিয়াররা জানে, তার মধ্যে প্রথম হচ্ছে হেলথ এবং পরিবেশকে সুরক্ষিত এবং সুপরিচ্ছন্ন রাখা, যেটি কলেজের যে আমাদের যে ক্যাম্পাসটি পরিষ্কার করা সেখান থেকে শুরু হয়। এবং সারা বছরই আমাদের এনএসএস এর যারা স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু এই কাজ করে থাকে অত্যন্ত সক্রিয়তার সাথে। আমাদের হেলথের যে প্রোগ্রাম, তার মধ্যে থ্যালাসেমিয়া প্রোগ্রামটি হয়, যেটি সুদীপা প্রামাণিক করে থাকে প্রতি বছর, এবং আমি গত 5 বছর ধরেই দেখে আসছি এটা অত্যন্ত সুপরিকল্পনার সঙ্গে এবং অত্যন্ত সার্থকভাবে এই থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে। এবং বহু মেয়ে আমাদের কলেজের যারা, তারা কিন্তু উপকৃত হয়েছে। সুতরাং আজকে এনএসএস ডেতে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুদীপা প্রামাণিককে এবং আমাদের যে আরেকজন যে এনএসএস প্রোগ্রাম অফিসার তুলিমা দেকে, যে আমাদের এই এনএসএস এর যে কাজ কলেজের সেটিকে একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর বাকি যে কাজগুলো আছে তার মধ্যে অনাথ আশ্রম দর্শন করা। অনাথ আশ্রমে আমরা একবার গেছিলাম, আমার মনে পড়ছে নৈহাটিতেই। এনএসএস এর 2টো ইউনিটে 2টো অ্যাডপ্টেড ভিলেজ থাকা দরকার, হয়তো আছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো আমরা খুব একটা সফল হতে পারিনি। 2টো একটা কাজ হয়তো হয়েছে এনএসএস এর ভিলেজে গিয়ে। এই করোনা আবহাওয়ার মধ্যে সম্ভব হচ্ছে না, কিন্তু তবুও আমি বলবো স্বেচ্ছাসেবী যারা আছে এবং প্রোগ্রাম অফিসার যারা আছে, যদি সম্ভব হয় তো এই আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে তাদের অ্যাডপ্টেড ভিলেজে গিয়ে তারা যেন একবার দেখে আসে। সমস্যার কথা হচ্ছে অর্থ, আর্থিক সহায়তা আমরা প্রায় পাচ্ছি না বলতে গেলে, এবং কলেজ ফান্ড থেকে বহু আমরা অর্থ ব্যয় করে কিন্তু আমি গত 2 বছর ধরে এই এনএসএস এর কাজ হয়ে চলেছে। আমি সাথে সাথে আমাদের যে স্বেচ্ছাসেবী যারা আছে তাদেরও আমি অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তারা না থাকলে এবং তাদের সক্রিয় সহযোগিতা না পেলে আমাদের কলেজের যে এনএসএস ইউনিট দুটি কিন্তু এই জায়গায় পৌঁছতে পারতো না। ডেঙ্গি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা ডেঙ্গি সচেতনতা প্রোগ্রাম, পথ রোড সেফটি যাকে বলে,
পথ সুরক্ষা প্রোগ্রাম, এই সমস্ত কিছুই কিন্তু হয়েছে। এবং গত 2 বছরে বিশেষ করে অত্যন্ত সক্রিয়তার মাধ্যমে আমরা এনএসএস এ বিভিন্ন কাজ করে চলেছি। আমি চাই যে আরো বেশি করে কাজ করুক মেয়েরা, এবং মেয়েরা নিজেদের সুস্থ থেকে তারা তাদের যে প্রতিবেশী আছে তারা যেখানে থাকে সেই পারিপার্শ্বিক জায়গাতে তারা যেন সেই সচেতনতা ছড়িয়ে দেয় যে সুস্থ থাকা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এনএসএস এর যারা স্বেচ্ছাসেবী তাদের সেবামূলক মনোভাব জাগ্রত করা এবং বিনা স্বার্থে কাজ করে যাওয়া, এটাই এনএসএস এর মূল কথা। সবাই জানে, কারণ তারা অনেক প্রশিক্ষণও নিয়েছে এই ব্যাপারে। এনএসএস এর মূল কথা এবং এনএসএস কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে, অথচ হয়তো ইতিহাসগুলো সবাই জানে, কিন্তু তারা যেখানে থাকে সেই গৃহে এবং গৃহের চারদিকে এবং কলেজে তাদের এই বার্তা ছড়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা কিন্তু এনএসএস এর কাজের মধ্যে পড়ে। এবং আমি বলবো এনএসএস স্বেচ্ছাসেবী যারা আছে তারা সারা বছরই যখন কলেজ স্বাভাবিক হবে তখন তারা যেন এই কাজ করে, এবং বিশেষ করে করোনা আবহাওয়ার মধ্যে এই সক্রিয়তা তারা যেন যতটা সম্ভব তারা যেন এই সক্রিয়তাটা দেখায় যে করোনা আবহে আমরা কি করব কি করব না, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব যথাসম্ভব দূরে 3 ফুট দূরত্বে থাকা, এই সমস্ত কিছুই তারা যেখানে থাকে সেখানে কিন্তু ছড়িয়ে দিতে পারে। ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরা বড় কাজে পৌঁছবো। এবং আমাদের দুজন যে ভলান্টিয়ার আছে তাদেরও আমি সুস্থতা কামনা করছি। সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে, স্বেচ্ছাসেবীরা যারা আছে তাদেরও আমি অত্যন্ত তারা সুস্থ থাকুক এই কামনা করছি। এই সাথে বলছি যে আমাদের ফার্স্ট সেমে যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলে খুব ভালো হয়। সেটা আমি দুজন যারা প্রোগ্রাম অফিসার আছে তাদের বলবো যে সেই পরিকল্পনাটা তারা করে যদি সম্ভব হয় পরে একটি অনুষ্ঠান করা, নতুন যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে একটু সচেতনতা ছড়িয়ে দেওয়া, এবং অবশ্যই কোভিড মহামারী সম্বন্ধে একটা অনুষ্ঠান করা। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই প্রোগ্রামের আজকে যে অনুষ্ঠান যা যা আছে সেই প্রতিটি অনুষ্ঠান যাতে সার্থকভাবে হয় সেই কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, ma'am. Thank you, ma'am, for your wonderful speech. Now, I would request our GB President of Rishi Bankim Chandra College for Women, Dr. Rothandi sir, to kindly give the inaugural lecture. So, sir, it's over to you, sir. শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই একটা দুঃখের সংবাদ জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমাদের কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন এবং সরকার মনোনীত সদস্য ডক্টর হিরণময় ভট্টাচার্য এই গত সপ্তাহে আমাদের ছেড়ে চলে গেছেন, এবং সেটা করোনায় আক্রান্ত হয়ে তিনি আকস্মিকভাবে অল্প বয়সে মারা গেছেন। আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি আমাদের সকলের পক্ষ থেকে, এবং এই জাতীয় ঘটনা যেন আরো আর না ঘটে। আমি আমাদের কলেজের কথা বলছি না, দেশে যেন মৃত্যু হারটা কমে এই প্রার্থনা করছি। ডক্টর লনা মুখার্জি আমাদের অধ্যক্ষ, তিনি অন্যদিন সাধারণত এতক্ষণ বলেন না, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে যা যা বলার দরকার, যা করা উচিত, এত গুছিয়ে সুন্দর বক্তৃতা দিয়েছেন। এরপরে সময় আমার পক্ষে নষ্ট করাটা উচিত নয়। আমি যে দুজন কোঅর্ডিনেটর আমাদের কলেজের আছেন এনএসএস এর জন্য, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আমরা তো করোনা নিয়ে ব্যতিব্যস্ত, সারা দেশ আতঙ্কিত, সারা পৃথিবী আতঙ্কিত, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে বিপদ দেখা দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ডেঙ্গু বা ডেঙ্গু যেটা উচ্চারণ করুন না কেন। আমরা টেলিভিশনে প্রায় প্রতিদিনই বহুবার এই সচেতনতার কথাটা শুনি, এবং করোনা নিয়েও সচেতনতার কথাটা আমরা শুনি, কিন্তু আমরা কিন্তু দায়িত্ব পালন করি না। কলকাতা থেকে আমাকে মাঝে মধ্যে যেতে হচ্ছে, ফেরার পথে যখন আমি বাড়ি আসি তখন এই মানিকতলা থেকে শুরু করে দমদম, টিটাগড়, কাকিনাড়ার সমস্ত এলাকায় মানুষের যে ভিড়, এবং মাস্ক ছাড়া তারা প্রত্যেকে যেভাবে মেলামেশা করছে,
এতে সরকারি উদ্যোগে সচেতনতার প্রোগ্রাম খালি শুনে সুবিধা হবে না। এই পরিস্থিতিতে আমি জানি যে আমাদের ওয়েবিনারের বক্তব্য সবার কাছে পৌঁছতে পারবে না, লিমিটেড লোকের মধ্যে আছে, কিন্তু প্রত্যেককে আজকে যারা এখানে অংশগ্রহণকারী আছে তারা যদি এটাকে নিজেদের কর্তব্য বলে মনে করে, আশেপাশে সকলকে তার এলাকাকে সচেতন করে, তাহলে খুবই ভালো হবে। আর আমাদের অধ্যক্ষা অত্যন্ত সুন্দরভাবে কিছু করণীয় বিষয়ের ব্যাপারে নির্দেশ দিয়েছে। আমি তুলিমা এবং যে আরেকজন কোঅর্ডিনেটর আছে সুদীপ্তাই বোধ হয়, তাদের অনুরোধ করব এগুলোকে যেন অ্যাক্টিভেট করেন। আমি অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানের বক্তব্য শোনার জন্য। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই জয়স্মিতকে এবং যারা পিছনে থেকে ওই ওয়েবিনার একটা সফল করার জন্য যান্ত্রিক কাজকর্মগুলোর উপরে তদারকি করছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি, কেন কৃতিত্ব তাদেরই। আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয়স্মিতার কাছে আমি ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস লট ফর ইন্সপায়ারিং ওয়ার্ডস। আমরা আজকের প্রোগ্রামটা তাহলে শুরু করলাম। আজকে আমাদের কি স্পিকার হচ্ছেন প্রফেসর সৌমেন ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন। ওনার টপিক অফ ডিসকাশন আজকে হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আজকে সৌমেন আমাদেরকে ডেঙ্গুর ওপরে বলবেন, ডেঙ্গুর ব্যাপারে বোঝাবেন। তাহলে সৌমেন, ইফ ইউ আর দেয়ার অনলাইন, ওভার টু ইউ সৌমেন। হ্যাঁ, অনলাইন আছে। ওকে অনলাইন আছে। ওকে, হ্যাঁ, আমি প্রেজেন্ট করছি, আমার স্ক্রিনটা আমি করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবার কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? ওকে, গুড ইভিনিং। আমি আজকে যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেঙ্গু এবং করোনা ভাইরাসের আজকের এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু নিয়ে খুব একটা আলোচনা কোনো জায়গাতেই হচ্ছে না। তো আমাদের কলেজ থেকে আজকে যেটা প্রোগ্রামটা করা হচ্ছে এটা খুবই একটা প্রয়োজনীয় এই সময়। কারণ আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শুরু করবো আজকে, সেটা হচ্ছে আমাদের শ্রীরামপুরেই কালকেই ডেঙ্গু ডিটেক্ট হয়েছে। আমাদের মহিলা থানার যিনি ওসি উনি ডেঙ্গুতে আক্রান্ত। এবং এখন এই যে সিচুয়েশন কোভিড-19 এর সময় ডেঙ্গু এবং কোভিড যদি একসাথে ইনফেকশন হয়, সেটা কিন্তু একটা খুব ভয়ানক দিকে আমাদের নিয়ে যেতে পারে। তো ডেঙ্গু নিয়ে আজকে কিছু আমরা খুব বেসিক কিছু জিনিস আলোচনা করবো, যেটা প্রত্যেকেই আমার মনে হয় বুঝতে পারবেন আপনারা। ফার্স্ট আমি একটু ডেঙ্গু সম্বন্ধে বলি। আমরা ডেঙ্গু যে হয়, আমাদের যে ভাইরাসটা ইনফেকশন হয়, এটা একটা প্রথম কথা হচ্ছে এটা ভাইরাস, এটা কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো মাইক্রো অর্গানিজম নয়। এবং এই ভাইরাসটার ইনফেকশন ছড়াতে পারে আমাদের অ্যাডিস ইজিপ্টি বলে যে একটি মসকিউটো রয়েছে, সেই মসকিউটোর থ্রু দিয়ে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং অ্যাডিস ইজিপ্টি আমরা অলরেডি নামটা জানি এবং এই নামটা সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি পরিচিত। কিন্তু আর একটা স্পিসিস আছে যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, যেটার নাম হচ্ছে অ্যালবোপিক্টাস। এই স্পিসিসটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় এবং খুব অল্প পরিমাণে, খুব ভয়ানক ভাবে, খুব বেশি সংখ্যক এই মশা থাকে না আমাদের এখানে, কিন্তু এটাও পাওয়া যায় এবং এটা কিন্তু ইন্ডিয়াতে দেখা যায়। এছাড়া ল্যাটিন আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে কিন্তু অনেক বেশি দেখা যায়। এবার হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এই পার্টিকুলার এই মশাটা, যে ফিমেল স্পিসিসটা রয়েছে, ফিমেলের যে অ্যাডিস ইজিপ্টি বা অ্যালবোপিক্টাস রয়েছে, এটি অ্যাকচুয়ালি জন্মায় কোথায়? এই অ্যাডিস মশা কিন্তু জন্মায় সাধারণত ভাবে এমন কিছু জায়গার জলেতে যেখানে স্ট্যান্ডিং কন্ডিশনে রয়েছে ওয়াটারটা। আমরা অনেক সময় অনেক জায়গায় টপ বা কিছু কোনো কন্টেনার বা কোনো বাকেটস টাইপের কিছু রাখতে পারি, বা কোনো ফুলদানি রেখে দিই আমরা বিভিন্ন টাইপের, বা কোনো টায়ার রাখা থাকে যেখানে জল জমতে পারে, বা বাড়ির ছাদেতে, বা আমরা অনেক সময় এয়ার কুলার যারা ইউজ করি বাড়িতে, এয়ার কুলারের মধ্যে অনেক সময় জল থাকে। তো এইসব জায়গাতে সাধারণত ভাবে এই মশাটি জন্মগ্রহণ করে এবং এরা ওদের যে মশার যে বংশ বিস্তার এই জায়গা থেকে কিন্তু হয়ে থাকে। এখন এই মশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মসকিউটোর মধ্যে 4টে ভাইরাসের কথা আমরা দেখা যাচ্ছে। 4টে ভাইরাস তাকে 4টে স্পিসিস আছে ভাইরাসের, এগুলোকে আমরা সাধারণত বলি ভাইরাল সেরোটাইপ। আমরা সাইন্টিফিক্যালি বলা হয় ভাইরাল সেরোটাইপ। এই সেরোটাইপ গুলো হচ্ছে ডেন বলে নামটা দেওয়া হয়, DEN, ডেঙ্গুর যে ডেন রয়েছে সে ডেন নাম দিয়ে দেওয়া হয়, ডেন ভি
এবং এটা 1, 2, 3 and 4 এই চারটে স্পিসিস আমরা দেখতে পাই। তো এইটা থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে কোনো পার্সন, যে কোনো ইন্ডিভিজুয়াল যদি একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়, সেটা মানে কিন্তু এই নয় যে সে আর কোনোদিন আক্রান্ত হবে না, কারণ তার একবার আক্রান্ত হলে কিন্তু আরো 3বার তার আক্রান্ত হওয়ার চান্স থেকে যাচ্ছে, কারণ চারটে যেহেতু আমরা ভাইরাসের সেরোটাইপ এখনো পর্যন্ত আমরা জানি এক্সিস্ট করে এখানে। এবার রিসেন্ট আমরা সিডিসির যে রিপোর্ট আমাদের যে জানি আমরা, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, ওদের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 40% ওয়ার্ল্ড পপুলেশন কিন্তু আমাদের ডেঙ্গুর রিস্কের মধ্যে রয়েছে, এবং তারা এমন জায়গাতে আমরা বসবাস করে যেখানে কিন্তু ডেঙ্গুর মশা রয়েছে এবং সেখান থেকে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। এবং আরেকটা কথা আমি একটু বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের ডেঙ্গুর ইনফেকশন একবার হয়ে গেলে কোনো একটা টাইপ অফ ভাইরাস দিয়ে ইনফেকশন হলে সেটা কিন্তু লাইফ লং আমাদের ইমিউনিটি প্রোভাইড করে। আমাদের আইজিজি নামে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা একটা পার্টিকুলার অ্যান্টিবডি, যেটা আমরা এই অ্যান্টিবডির কথা আমরা করোনা ভাইরাসের পরিস্থিতিতেও শুনতে পাচ্ছি, বিভিন্ন সময় টিভিতে অনেক সময় দেখাচ্ছে। এই আইজিজি কিন্তু তৈরি হয়ে যায় এবং সেটা কিন্তু আমাদের লাইফ লং একটা প্রোটেকশন দেয়। এটা হচ্ছে ডেঙ্গুর আমরা ভাইরাসটা সম্বন্ধে দেখিয়েছি, এটা অনেকটা সাইন্টিফিক জিনিস, অনেকে হয়তো যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না তারা তো বুঝতে পারবেন না, কিন্তু আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিই। এটা একটা ফ্যামিলির মধ্যে জিনাস রয়েছে যাকে আমরা সাধারণত বলি ফ্ল্যাবি ভাইরাসের জিনাসের মধ্যে থাকে, এবং এই ফ্ল্যাবি ভাইরাসের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরা কোনো না কোনো ভেক্টরের থ্রু দিয়ে কিন্তু ইনফেকশন ছড়ায়, ইনফেকশন স্প্রেড করে কিন্তু কোনো ভেক্টরের থ্রু দিয়ে, মানে ডাইরেক্ট কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টে এই ভাইরাস ছড়াবে না, আমরা জানি, যেটা মশার মাধ্যমে হয়, এবং এই মশাকে কিন্তু এখানে বলা হয় ভেক্টর, তাই জন্য একে ভেক্টর বর্ন ডিজিজ বলি আমরা। নেক্সট হচ্ছে আমরা ডেঙ্গু ভাইরাসটা সম্বন্ধে কয়েকটা কথা জেনে নেবো, এবং ডেঙ্গু অ্যাকচুয়ালি যে ইনফেকশনটা হয় সেটা কিভাবে হতে পারে। এখানে একটা কথা ইউজ করা হচ্ছে আরবো ভাইরাস। এই আরবো ভাইরাস হচ্ছে ডেঙ্গু ভাইরাসের একটা পার্টিকুলার টাইপস, মানে ব্রড ক্লাসিফিকেশন করলে আমরা দেখতে পাই আরবো ভাইরাস বলা হয়, এবং আরবো ভাইরাসের মধ্যে ডেঙ্গু ভাইরাস হচ্ছে একটা এক্সাম্পল বলা যেতে পারে। এবং অ্যাথ্রোপড বলে একটা কথা ইউজ করেছি, এটা সাধারণতভাবে তাদের ক্লাসিফিকেশন করলে দেখা যায় অ্যাথ্রোপড হচ্ছে একটা নন কোয়াড্রাটার একটা ফাইলাম, এবং আমরা এই ভাইরাসের ইনফেকশন যেটা হয় সেটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেঙ্গু ফিভার বলা হয়, এই ডেঙ্গু ফিভারটাতে হতে পারে কোন রকম ওয়ার্নিং সাইন আছে বা নেই, আমি এটা ডিটেলসে আরো আসছি ক্লাসিফিকেশনটা কিভাবে আমরা বুঝবো। এবং সেকেন্ড হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার। এই টার্মগুলো সাধারণত ভাবে আমাদের ইন্ডিয়াতে খুব একটা ইউজ করা হয়, সব থেকে বেশি ইউজ হয় এখানে, কিন্তু WHO এর যে গাইডলাইন আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সেখানে কিন্তু ওরা অন্যভাবে এটাকে ক্লাসিফাই করেছে, ঠিক আছে, সেটা কিভাবে করেছে সেটা আমরা আসছি পরে। এবং আরেকটা কথা বলে দিই, ফার্স্ট এটা রিপোর্ট হয়েছিল 70-80-তে, এশিয়াতে, আফ্রিকাতে, এই সমস্ত জায়গাতে এটা প্রথম আমাদের রিপোর্ট হয়। তো আমরা একটুখানি টার্গেট টিস্যু গুলো সম্বন্ধে জেনে নেবো যে কোন কোন টিস্যু আমাদের এফেক্ট হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, এখানে এই বিষয়টা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমাকে, কারণ সাইটোকাইন প্রোডাকশনের উপর কিন্তু এখন অনেক কথা হচ্ছে। আমরা নিউজ পেপার খুললে বা নর্মাল একটা চ্যানেলে, টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোকাইন প্রোডাকশনের উপর কথা হচ্ছে, এবং সাইটোকাইন স্ট্রোম বলে একটা কথা ইউজ করা হচ্ছে। এই সাইটোকাইন প্রোডাকশন কিন্তু ডেঙ্গুতেও হতে পারে এবং হয়, এবং মেনলি যেগুলো বোল্ট করা আছে যেরকম হার্ট, লিভার, স্প্লিন, লিম্ফ নোড এবং আমাদের স্কিন স্পেশালি, মানে ত্বকের মধ্যে ইনফ্লামেটরি কিছু র্যাশ বেরোয়। ইনফ্লামেটরি র্যাশ মানে কিছু প্রদাহ হয়, কোনো কিছুতে আমাদের আঘাত লাগলে যেরকম ফুলে যেতে পারে সেরকম টাইপের ফুলে যায়, বা অ্যালার্জি হলে যেরকম র্যাশ বেরোয় সেরকম কিন্তু র্যাশ ফর্ম হতে পারে। এবং এই সাইটোটক্সিসিটি বা আমাদের সাইটোকাইন প্রোডাকশন যেগুলো হয়ে থাকে সেটা কিন্তু হয় কোনো ভাইরাসের ইনফেকশনের ফলে, মানে আমাদের বডিরই ইমিউনিটি কিন্তু আমাদের বডির এগেনস্টে কাজ করে এক্ষেত্রে, মানে ভাইরাসটি মারা যাওয়ার পরও কিন্তু এটা হতে পারে, রিয়াকশন গুলো। নেক্সট আমরা ক্লাসিফিকেশনটা একটু চলেছি, কিভাবে আমরা সিমটম গুলো, সিমটম ওয়াইজ আমরা একে ক্লাসিফাই করব। আমরা যেটা বললাম যে ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে কিছু, যদি আমরা ডেঙ্গু নর্মাল ফিভার বলি, ডেঙ্গুর নর্মাল জ্বর হয়েছে, তো সেক্ষেত্রে সব থেকে বেশি মানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা জ্বর থাকবে, সেটা মোটামুটি ভাবে 104°F অব্দি টেম্পারেচার উঠতে পারে, এবং তার সঙ্গে তার একটা ভমিটিং বা আমাদের যে আমরা গা বমি যে ব্যাপারটা বলি সেই জিনিসটা দেখা যায়, এবং তার সাথে স্কিনে কিছু র্যাশ হতে পারে, এবং আর একটা খুব মেজর জিনিস যেটা জয়েন্ট পেন দেখা যায়, জয়েন্টের বিভিন্ন জয়েন্টে পেন হতে কিন্তু দেখা যায় ডেঙ্গুর ক্ষেত্রে, এবং এটা হচ্ছে সাধারণত ভাবে আমাদের নর্মাল ডেঙ্গু পেশেন্টদের হয়। কিন্তু ওয়ার্নিং সাইন কোনগুলো? যদি দেখা যায় ওয়ার্নিং সাইনের মধ্যে যদি মিউকোসাল ব্লিডিং হতে শুরু করে, মিউকোসাল ব্লিডিং মানে আমাদের নাক দিয়ে ব্লিডিং হতে পারে, মুখে ব্লিডিং হতে পারে কোনো কারণে, বা স্কিন থেকে দেখা যেতে পারে কোনো স্কিন থেকে ব্লিডিং হচ্ছে, এবং
খুব বড় বড় র্যাশ তৈরি হচ্ছে, লাল রঙের একটা রেড কালারের, ডিপ রেড কালারের র্যাশ তৈরি হয়ে যাচ্ছে। যদি ব্লাড আমাদের কোনোভাবে বডি থেকে বেরোতে থাকে তাহলে কিন্তু সেটা একটা ওয়ার্নিং সাইন। এরপর যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে সিভিয়ার ড্যামেজ হয়, সিভিয়ার ডেঙ্গুতে সিভিয়ার ড্যামেজ। সেখানে কি হয়, কিছু শক রেসপন্স হয়, যে ক্ষেত্রে দেখা যায় যে অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কিন্তু খুব গ্র্যাজুয়ালি কমে যেতে থাকে। আমাদের কোভিড এর ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে প্লেটলেট কাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কাউন্টটা কমে যায়। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখা দরকার। নেক্সট আমি ক্লাসিফিকেশনটাকে একটু ভালো করে দেখানোর জন্য এটা করেছি। যেখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হলো, এখানেও অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, মানে জাস্ট লাইক আমাদের করোনা ভাইরাসের যে ইনফেকশন হচ্ছে কোভিড-19 এর, এবং সিমটোম্যাটিক হয়। সিমটোম্যাটিকের ক্ষেত্রে এখানে একটা বলেছে ভাইরাল কিছু সিনড্রোম থাকবে যেটাকে ডিফারেন্সিয়েট করা যায় না আদার নর্মাল ফ্লু এর সাথে। কোনো নর্মাল ফ্লু যেটা সিজনাল ফ্লু হয় তার সঙ্গে ডিফারেন্সিয়েট করা যায় না। ডেঙ্গু ফিভারের কিছু সিমটম আসবে যেখানে হেমারেজ ছাড়া হতে পারে, যেটা খুব একটা মেজর নয়, এটা মোটামুটি ভাবে দেখা যায় 7 থেকে 10 দিন পর ঠিক হয়ে যাচ্ছে, যেগুলো উইদাউট হেমারেজ। আর একটা কিছু আনইউজুয়াল হেমারেজ দেখা যায়, এটা ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এইটুকু অংশ যেটুকু হলো আমাদের, এটাকে মোটামুটি আমরা নর্মাল ডেঙ্গু ফিভারের মধ্যে দেখা যেতে পারে। এরপর হচ্ছে ডেঙ্গুর হেমারেজিক ফিভার, যেখানে প্লাজমা লিকেজ হতে পারে, এবং দুখানা কথা এখানে ইউজ করা হচ্ছে, একটা নো শক, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই শক সিনড্রোম মানে হচ্ছে যে ক্ষেত্রে কিন্তু প্লেটলেটের কাউন্ট আমাদের মোটামুটি ভাবে দেখা যায় যে বিলো 20,000 চলে গেছে, ঠিক আছে। প্লেটলেট কাউন্ট কিন্তু আমাদের নর্মালি থাকে যেটা হচ্ছে প্রায় দেখা যায় 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে থাকার চেষ্টা করা হয় সাধারণত, দেখা যায় থাকলে বেটার। কিন্তু যদি কমতে কমতে সেটা 20,000-এর নিচে নেমে যায়, তখন কিন্তু সেটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোমের মধ্যে ক্যাটাগরাইজ করবো, এবং সেটা দেখা যাবে যে শক সিনড্রোম হয়েছে সেক্ষেত্রে। এবং এটা কিন্তু হেমারেজিক ফিভারের মধ্যে পড়ে এই ক্লাসিফিকেশনের পার্টিকুলার টাইপটা। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ব্লিস্টার ফর্ম করেছে, মানে ফোস্কা যাকে বলি আমরা, এবং এখানে কিন্তু স্কিনেতে এরকম ব্ল্যাক কালার নিয়েছে, ঠিক আছে। এবং মেজর র্যাশ, এরকম গোটা বডিতে র্যাশ হতে পারে, যেটা কিন্তু আমাদের হেমারেজিক ফিভারের মধ্যে দেখা যায়, ডেঙ্গু হেমারেজিক ফিভারের মধ্যে দেখা যায়। এবং এখানে কয়েকটা টার্ম ইউজ করেছে, সাইন্টিফিক টার্ম, আমাদের মেডিকেল টার্ম, আমি একটু সেগুলোকে ছোট করে বলে দিতে চাই প্রত্যেকের জন্য। যেরকম এখানে একটা কথা বলছে, ফার্স্ট অফ অল হেডেক মানে মাথার যন্ত্রণার কথা বলা হয়েছে। ডিহাইড্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ডেঙ্গুর ক্ষেত্রে ডিহাইড্রেশন খুব প্রচন্ড পরিমাণে হতে থাকে। তার ফলে কিন্তু ওয়াটার সাপ্লিমেন্ট, ওআরএস মানে ওরাল ডিহাইড্রেশন থেরাপির জন্য যেগুলো ওআরএস বিক্রি হয় আমাদের, সেই ওআরএস এর জল বা ফ্রুট জুস বা আমরা কোকোনাট ওয়াটার, এগুলো কিন্তু আমরা খেতেই পারি। ডেঙ্গুর ক্ষেত্রে পেশেন্টকে আমরা দিতেই পারি সেটা বাড়িতে, মানে হোম রেমেডিস হিসেবে আমরা দিতে পারি সেটা। এবং এছাড়া হচ্ছে নজিয়া মানে আমাদের গা বমি ভাব যেটা, এবং ভমিটিং হতে পারে, ঠিক আছে। তাছাড়া দেখা যাচ্ছে একটা হচ্ছে এপিস্ট্যাক্সিস বলে, যেটাকে ব্লিডিং হতে পারে নোজ, মাউথ এবং গাম দিয়ে। গামের ব্লিডিং মানে আমাদের যে মাড়ি থাকে দাঁতের, সেখান থেকে কোনো কারণে ব্লাড বেরোচ্ছে। হিমাচুরিয়া হয়, যেটা হচ্ছে আমাদের ইউরিন দিয়ে ব্লাড পাস করতে পারে। এছাড়া চোখের আশেপাশে একটা ব্যথা হতে পারে, প্লাজমা লিকেজ হতে পারে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস মানে জাস্ট আমাদের যেরকম করোনাতে হয় সেরকম ভাবে শ্বাসকষ্টের একটা সমস্যা কিন্তু আসতে পারে। তো এই কটা মোটামুটি ভাবে আমাদের ডিজিজ দেখা যায়, মানে সিমটম দেখা যায়, যেগুলো খুব মেজর সিমটম, যেগুলো আমরা হেমারেজিক ফিভারে দেখতে পাই। এবং এর মধ্যে যদি 2 কি 3টে যদি সিমটম দেখা যায় ডেঙ্গু ফিভারের সাথে সাথে, তখন তাকে আমরা হেমারেজিক ফিভার হিসেবে ট্রিট করব। তো এখানে আমরা দেখিয়েছি জাস্ট একটা ছবির মাধ্যমে যে কি কি হতে পারে। হেডেক, আই পেন, মাসেল পেন, বোন পেন, জয়েন্ট পেন, ঠিক আছে। জয়েন্ট এবং বোন পেনের ডিফারেন্স হচ্ছে বোনের মধ্যে যে কোনো জায়গায়, জয়েন্ট মানে জয়েন্ট এরিয়াতেই পেন হবে ইনফ্লামেশনের জন্য, নজিয়া, ভমিটিং এবং র্যাশ। তাহলে এই সমস্ত সিমটম গুলো মোটামুটি ভাবে কম বেশি দেখা যায়। সবার ক্ষেত্রে যে সবকটা সিমটমই আসবে তার কোনো মানে নেই, এখান থেকে 2 থেকে 3টে সিমটম প্লাস যদি ফিভার থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ডেঙ্গু হিসেবে কনসিডার করতে পারি, মানে ক্লিনিক্যালি আমরা বলতে পারি যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হলো ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমাদের 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি টেস্টটাকে। সেখানে ফার্স্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে আরটিপিসিআর, যে আরটিপিসিআর এর কথা আমরা এখনো শুনছি, করোনার ক্ষেত্রে করা হচ্ছে আরটিপিসিআর। আরটিপিসিআর এ সাধারণত ভাবে আমরা ভাইরাসের জেনোটাইপিং করতে পারি, যেটা খুব একটা করা হয় না, কিন্তু মেজর কেসে করা যেতে পারে যদি ভাইরাসের সাবটাইপ গুলো জানতে চায় ডাক্তার, বা যদি জানতে চান যে কি টাইপের সাবটাইপের ভাইরাসের ইনফেকশন হয়েছে বা 2-3টে ভাইরাসের একসাথে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে আরটিপিসিআর করে জিনোটাইপিং করা যেতে পারে। এছাড়া করা হয় আইজিএম অ্যান্টিবডি। আইজিএম অ্যান্টিবডির আমরা টেস্ট করে দেখতে পারি। আইজিএম অ্যান্টিবডি কিন্তু মনে রাখতে হবে 1 সপ্তাহ পর টেস্ট করতে হবে, 1 সপ্তাহের আগে টেস্ট করলে সাধারণতভাবে কিন্তু রেসপন্স আসবে না, কিছু আমরা পজিটিভ পাবো না। এবং আরেকটা জিনিস হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। থ্রোম্বোসাইটোপেনিয়া মানে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণ কমতে থাকে, যেটা এর আগে আমি বললাম।
এবং সেই অনুচক্রিকার পরিমাণ যদি গ্র্যাজুয়ালি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু থ্রোম্বোসাইটোপেনিয়া তাকে বলে, এবং তার জন্য প্লেটলেট কাউন্টটা কিন্তু আমাদের মাপা দরকার। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী 50,000-এর নিচে যদি প্লেটলেট কাউন্ট যায় তবেই তাকে হসপিটালাইজড করা হয়। তার আগে যদি তার বেশি থাকে তাহলে তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করার সাধারণত পরামর্শ দেওয়া হয়। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের খুব জানা দরকার, এটা আমরা প্রেসক্রিপশনে দেখতে পেতে পারি, আমাদের ডাক্তারবাবুরা লেখেন, সেটা হচ্ছে NS1 অ্যান্টিজেন। এই NS1টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আমাদের যে ভাইরাসটি রয়েছে ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাসের কিন্তু সার্ফেসের একটা মানে প্রোটিন, যেটাকে আমরা নন স্ট্রাকচারাল প্রোটিন বলি, যেটা তার গঠনটাকে তৈরি করে না, কিন্তু ভাইরাসটা থেকে এই প্রোটিনটা বেরিয়ে আসতে পারে বিভিন্ন আমাদের যে ইমিউনিটির যে জন্য যে রিয়াকশন হয় আমাদের বডিতে, তার জন্য ইমিউনোসেলের সঙ্গে রিয়াকশন হওয়ার জন্য। এবং এই NS1 অ্যান্টিজেন কিন্তু আমরা সাধারণত যেদিন থেকে সিমটম দেখা দিচ্ছে তার থেকে 7 দিনের মধ্যে আমরা পজিটিভ পেতে পারি। এবং 7 দিন পর যদি কেউ যায়, কোনো পেশেন্ট হয়তো বললো তার জ্বর এসছে 7 দিন আগে, 7 দিন পর কেউ গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু NS1 অ্যান্টিজেন সাধারণতভাবে টেস্ট করতে দেওয়া হয় না। এবার প্রশ্ন হলো আমাদের যদি মশা কামড়ায়, কোনো ডেঙ্গু ভাইরাস ক্যারি করছে না, মশা যদি কামড়ানোর পর কতদিন পর সিমটম আসতে পারে? সাধারণত দেখা যায় যে মোটামুটি ভাবে 4 থেকে 10 দিন বা কখনো কখনো 4 থেকে 14 দিনও আমরা দেখতে পাই। 14 দিন অব্দি ম্যাক্সিমাম সময়, তারপর হয়তো সিমটম আমাদের মধ্যে আসে। কারণ এই যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, এবং এরপর কিন্তু সাধারণত সিমটম আমরা দেখতে পাই। এবং এই NS1 অ্যান্টিজেন কিন্তু যখনই সিমটম আমাদের আসবে তখনই কিন্তু NS1 অ্যান্টিজেন আমাদের মেজার করে দেখা দরকার। এবং এটাই কিন্তু একমাত্র একটা মানে ঠিকঠাক বলতে পারি আমরা প্যারামিটার, যেটা থেকে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো যে আদৌ ডেঙ্গু ইনফেকশন হয়েছে কি হয়নি। কারণ প্লেটলেট কাউন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই কমতে পারে। যেমন একটা এক্সাম্পল আমি বলি, যারা এপিলেপটিক পেশেন্ট, যাদের এপিলেপসি হয়, মানে বহুদিন ধরে এপিলেপসি হয়, বা কোনো ডিপ্রেশনের পেশেন্ট আছে যারা অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ট্যাবলেট বা ক্যাপসুল খায়, তাদের ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কাউন্ট কমতে থাকে। এবং এটা অনেক সময় তাদের দেখা যায় যে 50,000 বা 1 লাখের মধ্যে হয়তো প্লেটলেট কাউন্ট রয়েছে, তাহলে সেটা কিন্তু কখনো ডেঙ্গুর সিমটম হতে পারে না। তাই জন্য NS1 অ্যান্টিজেন কিন্তু আমাদের ডায়াগনস্টিক টেস্টের একটা তার ভ্যালু রয়েছে, এবং এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে তার ডেঙ্গু হয়েছে কি হয়নি। এখানে জাস্ট আমরা একটা কিছু দেখিয়েছি যে সেলের কিভাবে রিয়াকশন হয়, এবং এখানে কিছু ইন্টারলিউকিন বলে একটা কথা ইউজ করা হচ্ছে, ইন্টারলিউকিন 17 and 22। এই দুটো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ইন্টারলিউকিন, যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমাদের বিভিন্ন সময় রিয়াকশন করে আমাদের বডিতে এবং ইনফ্ল্যামেটরি রিয়াকশন করাতে পারে। এছাড়া 1 বিটা এবং 22 এটাও কিন্তু ইনফ্ল্যামেশন করায়। ঠিক আছে, এগুলো ইনফ্ল্যামেশন করায় এবং এগুলো থেকেই কিন্তু বিভিন্ন পেন জাতীয় সেন্সেশন যেগুলো আমাদের, সেগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এইটা একটা কিন্তু আমাদের দেখা যেতে পারে সিমটমের মধ্যে। এবং এইগুলো খুব একটা বায়োলজি মানে সাইন্টিফিক মেডিকেলি অনেকটাই সায়েন্সের ব্যাপার, এটা আমি ডিটেলসের জন্য বেশি আলোচনায় যাচ্ছি না। এরপর চলে আসবো আমরা ট্রিটমেন্ট এবং প্রিভেনশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রিভেনশনের মধ্যে ফার্স্টে যে প্রশ্ন আসছে যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন নিয়ে প্রশ্ন আসতে পারে। তো ভ্যাকসিনেশন নিয়ে ফার্স্ট আমি একটা কথা বলে দিই, ডেঙ্গুর ভ্যাকসিন অলরেডি কিন্তু আছে, আমাদের দেশে আসেনি, ইন্ডিয়াতে আসেনি, কিন্তু ইন্ডিয়ার বাইরেতে অনেক কান্ট্রিতে, প্রায় 20টার মতো কান্ট্রিতে কিন্তু ডেঙ্গুর ভ্যাকসিন রয়েছে, যেটার নাম ডেঙ্গভ্যাক্সিয়া। এই ভ্যাকসিনটা অলরেডি কাজ করে এবং তারা কিন্তু ওখানে দেওয়া হয়। এবং 9 to 45 ইয়ার্স এজের মধ্যে যারা হেলদি ইন্ডিভিজুয়াল আছে তাদের মধ্যে এই ভ্যাকসিনেশনটা করানো হয়। এবং এই ভ্যাকসিনেশন করানোর ফলে কিন্তু অনেকেই হয়তো তাদের ডেঙ্গু ফার্দার হয় না। এবং এটা একটা স্যানোফি বলে একটা কোম্পানি আছে, মেডিকেল কোম্পানি, তারা কিন্তু এটা মেনলি ওদের যে স্যানোফি পাস্তুর কোম্পানি, তারা কিন্তু 2017 সালে এটা এই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচার নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল। এবার আমরা চলে আসছি এখানে ট্রিটমেন্টের মধ্যে, যদি আমাদের ইনফেকশন হয়ে যায় তখন কি করা যেতে পারে। মেনলি কিছু দেখা যায় ক্ষেত্রে, পেশেন্টদের ক্ষেত্রে আমাদের দেখতে পারি আমরা ফ্লুইড দিতে হবে, ফ্লুইড সাপ্লিমেন্ট, এবং তার সাথে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোন রকম ব্যথা যন্ত্রণার জন্য ব্রুফেন, ডাইক্লোরোফেনাক বা অ্যাসপিরিন গ্রুপের ওষুধ, কোন রকম যেগুলো আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বলি, সেই টাইপের কোনো মেডিসিন কিন্তু খাওয়া যাবে না। কারণ এই টাইপের মেডিসিন গুলোর একটা কাজই হচ্ছে প্লেটলেটের ফাংশনকে কমিয়ে দেওয়া এবং প্লেটলেটের কাউন্টকে কমিয়ে দেওয়া। তাই এই টাইপের জ্বর হলেই সাধারণতভাবে যদি আমরা কোন রকম অ্যাসপিরিন জাতীয় বা কোনো ব্রুফেন জাতীয় যদি আমরা কোনো মেডিসিন নিই, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি করতে পারে। সেফ ড্রাগ কি প্যারাসিটামল? প্যারাসিটামল কিন্তু কখনোই পেন কিলার নয়। এটা অনেকেই ভাবে যে পেন কিলার, এটা কিন্তু পেন কিলার নয়। ঠিক আছে, এটা আমাদের মেনলি হচ্ছে যে টেম্পারেচারটাকে রিডিউস করতে সাহায্য করে, এবং এই মেডিসিনটা কিন্তু দেওয়া যেতে পারে প্যারাসিটামল, এবং তার সঙ্গে হচ্ছে কিছু ফ্লুইড আমরা দিতে পারি, দিয়ে ট্রিটমেন্ট করতে পারি ইনিশিয়াল স্টেজে। এবং লাস্ট স্টেজে ব্লাড ট্রান্সফিউশন বা প্লাজমা আমরা
ট্রান্সফিউশন করতে পারি এবং প্লেটলেট দেওয়া যেতে পারে যদি একদম মানে 10,000 এর নিচে বা 20,000 এর নিচে চলে যায় প্লেটলেট কাউন্ট। এরপর হচ্ছে প্রিভেনশনের মধ্যে আমরা জানি বিভিন্ন রকম মশা তাড়ানোর জন্য বিভিন্ন এজেন্ট আছে। এই সমস্ত এজেন্ট গুলোকে আমরা ইউজ করতে পারি। তার মধ্যে আমরা মার্কেটে আমরা দেখতে পাই বিভিন্ন কয়েল ইউজ করা হয় বা জিনিস ইউজ করে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটাকে নাম হচ্ছে ট্রান্সফ্লুথ্রিন বলে একটা কম্পাউন্ড থাকে, যেটা বাড়িতে কারোর গুড নাইট থাকলে বা মর্টিন জাতীয় জিনিস থাকলে সেটাতে দেখবে তোমরা দেখতে পাবে বা আপনারা দেখতে পাবেন যে এখানে এই এজেন্টটা রয়েছে। এই এজেন্টটা কিন্তু সাধারণতভাবে ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয়, কিন্তু বাইরের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি ইউএসএ তে পর্যন্ত এটা ব্যান্ড হয়ে গেছে, কারণ এর প্রচুর সাইড এফেক্ট রয়েছে হিউম্যান বডিতেও, তাই জন্য এটা কিন্তু ব্যান্ড করে গেছে। আমাদের দেশে কিন্তু এটা এখনো ইউজ হচ্ছে স্টিল, এবং আমরা প্রত্যেকেই হয়তো ঘরেতে ইউজ করি এখনো পর্যন্ত। এপিডেমিওলজি নিয়ে প্রথমে আমি বললাম যে 40% পপুলেশন প্রায় রিস্ক জোনে রয়েছে এবং এটা খুবই ভাবে ছড়াচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ট্রান্সমিশনের জন্য। এবং যদি আমরা কোনো রকম ভাবে দেখি আরবানাইজেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইটার চান্স বাড়তে পারে এবং পপুলেশন গ্রোথ, এবং সাধারণতভাবে কোনো কোনো জায়গায় দেখা যায় যে জমা জল যেটা সেখান থেকে কিন্তু অনেক সময় ছড়ায়, ওটাই ম্যাক্সিমাম মানে ক্ষেত্রে দেখা যায় যে জমা জল থেকে ছড়াতে পারে। এবং আরেকটা যে সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট আমি বলি, এই সোশ্যাল অ্যাসপেক্ট যেখান থেকে আমাদের এপিডেমিওলজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা প্রত্যেকে নিজেদের ঘরের আমাদের বাড়ির মধ্যে আমরা বাউন্ডারিটাকে খুব ভালো করে বুঝি যে এইটা হচ্ছে আমার ঘরের এরিয়া, এবং আমরা যদি কোনো সময় ব্লিচিং পাউডার বা কিছু নিয়ে আসি, আমরা কোনো সময় কিছু দিচ্ছি, ব্লিচিং পাউডার বা ক্লোরিন ওয়াটার কোনো কিছু স্প্রে করছি বা যে কোনো টাইপের কোনো এজেন্ট যদি স্প্রে করি, সেগুলো কিন্তু সাধারণতভাবে আমরা ঘরের চারপাশের মধ্যেই কিন্তু আমরা স্প্রে করার চেষ্টা করি। রাস্তার মধ্যে তো দিই না, আমাদের পাশে যদি কোনো গলি বা কোনো প্যাসেজ থাকে সেখানেও আমরা স্প্রে করতে চাই না, সেটা আমরা ছেড়ে দিই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ওপর। কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেককে আমাদের মানুষকে দায়িত্ব নিতে হবে এই মশার মানে বাহিত রোগ থেকে, আমাদের যদি ডেঙ্গু বা ম্যালেরিয়া এইসব থেকে যদি আমরা দূরে যেতে চাই। কারণ মশা কিন্তু কোনো বাউন্ডারি বা কারোর ঘর কিন্তু কোনোদিনই সে জানে না যে এই মানুষের ব্যক্তির বাড়ি, তার বাড়িতে যাব না, এই লোকের বাড়িতে যাবো, এটা কিন্তু সে করবে না। সে সুযোগ পাবে, যেখানে পাবে সেখানে চলে যাবে। তাই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা এরিয়াতে এটা কোনো জায়গাতে যদি ডেঙ্গু হয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত মানুষ যারা ওখানে থাকে তাদের প্রত্যেকের কিন্তু সমান দায়িত্ব নিয়ে নিজেদেরকে ডেঙ্গু থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। আর সবটা আমরা যদি গভর্নমেন্টের উপর ছেড়ে দিই বা সরকারের উপর ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিতে হবে। এবং এটাও কিন্তু এনএসএস এর একটা উদ্দেশ্য আমার মনে হয়, আমাদের সেটুকু আমরা এনএসএস থেকে শিখতে পারি, এনএসএস এর প্রোগ্রাম থেকে। এবং মর্টালিটি রেট আমাদের খুবই কম, যদি নর্মাল ডেঙ্গু ফিভার হয় লেস দ্যান 1% আমাদের ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি আমি বলতে পারি, এবং 5% বলছি যেটা ফ্যাটালিটি রেট, সেটা হচ্ছে আমাদের যদি হেমোরেজিক ফিভার হয়। এবং আরেকটা কথা আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে বলতে ভুলে গেলাম আমি, সেটা হচ্ছে কিন্তু প্রেগনেন্ট মহিলা যারা মানে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের থেকেও কিন্তু তাদের বাচ্চার মধ্যে যেতে পারে, এমনকি ব্রেস্ট মিল্ক থেকেও ট্রান্সমিট হতে পারে। যদি দেখা যায় সেই মহিলা ডেঙ্গু ভাইরাস পজিটিভ রয়েছে, তাহলে কিন্তু তার ব্রেস্ট মিল্ক থেকেও কিন্তু সেটা ট্রান্সমিট হতে পারে এবং আলটিমেট তার বাচ্চার মধ্যে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার। এবং আমাদের মতো দেশেতে, ভারতবর্ষে যেখানে অ্যাওয়ারনেসের খুব অভাব, সেখানে দেখা যাচ্ছে এরকম ভাবে কিন্তু প্রচুর বাচ্চার মধ্যে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার লাস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের ফ্রুটস আমরা কি কি খেতে পারি, যেটা আমাদের প্লেটলেট কাউন্টের যে কমে যাওয়া সেটাকে থেকে আটকাতে পারে। আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মেনলি ভিটামিন সি এবং ভিটামিন এ, এবং আমাদের যদি প্রোটিন জাতীয় খাবার আমরা যদি ঠিকঠাক করে খাই, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে ঠিক থাকতে পারবো। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেদানা, পেঁপে, এই সমস্ত খাবার যেগুলো আমরা সাধারণত খুব পাই মার্কেটে, আমরা দেখতে পাই। দুধ খাওয়া বা কোনো রকম অরেঞ্জ জুস টাইপের, যে কোনো টাইপের ফ্রুট জুস হতে পারে, এই টাইপের জিনিস কিন্তু আমাদের ডেঙ্গু থেকে ফাইট করতে হেল্প করে এবং আমরা সেগুলো খেতে পারি। এছাড়া ফিশ, যারা নন ভেজ আছে তারা ফিশ খেতে পারে, ফিশ কিন্তু খুব ভালো একটা সোর্স, আমরা জানি এখান থেকে কিন্তু প্লেটলেট কাউন্ট বাড়ে আস্তে আস্তে। এবং এটা একটা আয়ুষ, মিনিস্ট্রি অফ আয়ুষের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন রয়েছে, তারা ডেঙ্গু ফিভারকে থেকে প্রোটেক্ট করার জন্য, যেখানে আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, যোগা, ইউনানি, এই সমস্ত যে ব্রাঞ্চ আছে আমাদের মেডিকেল সায়েন্সের, তারা কিন্তু কিছু কিছু নিজেদের সাজেশন দিয়েছে। এখানে অনেক রকম খাবারের কথা বলা হয়েছে এবং তাদের যে সমস্ত তারা যে টাইপের মেডিসিনের চর্চা করে সেই টাইপের মেডিসিনের তারা গাইডলাইন দিয়েছে। এই নিয়ে ডিটেলস আপনারা যদি জানতে চান, মিনিস্ট্রি অফ হাউসের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে আমরা দেখবেন, যেখানে অলরেডি আয়ুর্বেদা, হোমিওপ্যাথি আলাদা করে করে পুরো কলাম করা আছে এবং সেখানে অনেক কিছু লেখা আছে এই নিয়ে। এবং লাস্ট আর একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, কারণ এইটা আমি কালকের বলছি আজকের হিন্দুস্তান টাইমস এর আর্টিকেল,
এটা আজকের একদম আমাদের দেখতে পেয়েছি, আমি আজ সকালবেলায় আর পড়তে গিয়ে দেখলাম, নিউজ পেপার পড়তে গিয়ে হিন্দুস্তান টাইমসে লিখছে যে স্টাডি সাজেস্ট দ্যাট ডেঙ্গু ফিভার মে প্রোভাইড দ্য ইমিউনিটি এগেইনস্ট দ্য কোভিড-19। ওই যে কথাটি বলেছিলাম আমি যে আইজিজি এর কথা, আইজিজি যদি বেড়ে যায় কোনোভাবে ডেঙ্গু ফিভার একবার হওয়ার পর, তাহলে সে কিন্তু করোনা ভাইরাসের ইনফেকশন থেকে আমাকে প্রোটেক্ট করবে, এবং করোনা ভাইরাসের ফার্দার যে ইনফেকশন যে স্প্রেড করা বা করোনা ভাইরাস থেকে যে ফিটাল কন্ডিশন তৈরি হচ্ছে, লাং ড্যামেজ হওয়া বা মানুষের যে মৃত্যু হচ্ছে, সেটা থেকে কিন্তু অনেকটা বাঁচতে পারি আমরা, এবং এটা কিন্তু আমাদের একটা ইমিউনিটি প্রোভাইড করতে পারে। এবং এটা আজকের আর্টিকেল, এটা নিয়ে ডিটেলস সায়েন্টিফিক কিছু স্টাডি হয়েছে, আমি লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি, বা তোমরা যে কেউ এটা মানে সার্চ করলে আজকে পেয়ে যাবে, অনেক পেপারই বেরিয়েছে, অনেক নিউজ পেপারই এটা দিয়েছে আজ আর্টিকেলটা। ধন্যবাদ। আর কিছু মোটামুটি শেষ আমার এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ সোমেন, খুব ভালো বলেছো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে আরো কোনো কোশ্চেন আছে, সে আমি একটু কোশ্চেন করতে পারি, স্টুডেন্টরা যে কোনো প্রশ্ন করতে পারে। আচ্ছা সোমেন, তুমি লাস্টে যে বললে যে ডেঙ্গি, করোনা, কোভিড, এটা নিশ্চয়ই এক্সপেরিমেন্টের উপরে জানা গেছে? সেটা আমি ঠিক দেখলাম না আসলে কাউকে লেখা। এটা কি কোনো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে? না ম্যাম, এটা কিছু মানে আপনার স্টাডি হয়েছে আর কি, কিছু পাবলিকেশন হয়েছে অলরেডি, সেইটারই একটা রিপোর্ট দিয়েছে আজকে, কাগজে দেখলাম, সমস্ত পেপারই দেওয়া রয়েছে। এটা একটা স্টাডি হয়েছে অলরেডি, আইজিসি অ্যান্টিবডি, যেটা মানে অ্যান্টি ডেঙ্গুসের অ্যান্টিবডি যেটা বাড়ছে, আইজিসি লেভেলটা ইনক্রিজ করার জন্য এটা দেখা যাচ্ছে যে কোনোভাবে প্রোটেকশন প্রোভাইড করছে করোনা ভাইরাসের এগেইনস্ট। আচ্ছা, এটা সার্ভেতে কাজ হয়েছে ম্যাম, সার্ভেতে কিছু কাজ হয়েছে। বুঝলাম। Okay. So I suppose I am audible to everyone. Yes. Okay. So I suppose move to invite. I would now like to invite Joyati De. Joyati De, if you are there online. Joyati De. ইয়েস স্যার। জয়তি, ওভার টু ইউ, তাহলে তুমি শুরু করো। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এনএসএস সম্বন্ধে আমি কিছু বলতে চাই। এনএসএস আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় 24শে সেপ্টেম্বর 1969 সালে মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষ উপলক্ষে। 1969 সালে 24শে সেপ্টেম্বর দিনটি এই কারণে এনএসএস ডে হিসাবে পালন করা হয়। এনএসএস এর কথা বলতে গেলে প্রথমে এনএসএস এর সিম্বলের কথা বলতে হয়। এই সিম্বলটি ভারতে ওড়িশা রাজ্যে কোনারক সূর্য মন্দির থেকে দেওয়া। সূর্য মন্দিরের সূর্যদেবের রথে যে চক্রটি রয়েছে সেটি আসলে এনএসএস এর প্রতীক। এই বৃহৎ চক্রগুলি সৃষ্টি ও সংরক্ষণের প্রতীক ছাড়াও চক্রগুলি জীবন ও সময়েরও প্রতীক। সূর্য মন্দিরে এই সাধারণ চক্রগুলি গতিশীলতা ও সামাজিক উন্নয়নে অবিরাম প্রয়াসকে বোঝায়। এই এনএসএস সিম্বলটি এনএসএস ভলেন্টিয়ারদের পরিধান করতে হয় ইউনিফর্ম, ক্যাপ ও ব্যাচের মাধ্যমে। সিম্বলটিতে 8টি দ্বন্দ্ব রয়েছে যেটি দিনের 24 ঘন্টাকে চিহ্নিত করে, এবং এই সিম্বলটি ধারণ করার পর 24 ঘন্টাই দেশের সেবার জন্য প্রস্তুত থাকতে হয়। প্রতীকের এই লাল রংটি হলো এনএসএস ভলেন্টিয়ারদের তরুণ রক্তের সাথে তুলনা করা হয়েছে। মানে এনএসএস ভলেন্টিয়াররা হবেন সক্রিয়, প্রাণোচ্ছল এক শক্তির প্রতীক যা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর নীল রঙের তাৎপর্য হলো যে এনএসএস বিশ্বের একটি ক্ষুদ্র অংশ যারা মানুষ সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সর্বদা।
তাই ছাত্র জীবনে এনএসএস যোগদান করার মধ্য দিয়ে সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ তৈরি করে দেয়। এটি ভারত সরকারের ক্রিয়া মন্ত্রকের অধীন একটি সংগঠন। আমি আমার সহপাঠী এবং ছোট বোন যাদের আছে তাদের এনএসএস এর কাজে আরো অন্যান্য কাজে এগিয়ে আসতে অনুরোধ করব। ধন্যবাদ। Thank you, Joyati. স্যার হয়ে গেছে? Thank you. So, Joyati De, thanks a lot for explaining to us about NSS. আমি এখন রিকোয়েস্ট করব স্বপ্না চক্রবর্তীকে। স্বপ্না চক্রবর্তী, আপনি যদি থাকেন অনলাইন। স্বপ্না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, আমাকে এই অমূল্য সময় প্রদান করার জন্য এবং আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বিশিষ্ট দার্শনিক ও চিন্তাবিদ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক সামাজিক কার্যক্রমের এক জাতীয় প্রকল্প চালু করার সুপারিশ করেন। ফলস্বরূপ জাতির জনক মহাত্মা গান্ধী জন্ম শতবর্ষ 1969 সালে 24শে সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডক্টর DKRD রাও জাতীয় সেবা প্রকল্প বা ন্যাশনাল সার্ভিস স্কিম অথবা এনএসএস কর্মসূচির শুভারম্ভ হয়। এনএসএস এর মূল সূত্র হলো নট মি বাট ইউ, অর্থাৎ গণতান্ত্রিকভাবে বাঁচা এবং সমাজে এবং দেশের বৃহত্তর স্বার্থে স্বার্থহীনভাবে এগিয়ে যাওয়া এবং সেবা প্রদান করা। এনএসএস এর মূল মন্ত্র হলো সমাজকে ভালোভাবে জানা, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে তোলা, সামাজিক ঐক্য ও জাতীয় সংহতি সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। ভারত তথা পশ্চিমবঙ্গের অনেক বিশ্ববিদ্যালয় এই জাতীয় কর্মসূচির আওতায় পড়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন অন্যতম। প্রতি বছর আমাদের কলেজে এনএসএস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প দুইভাবে আয়োজিত হয়, প্রথমত 1 ডে ক্যাম্প এবং দ্বিতীয়ত 7 ডেজ ক্যাম্প। আমাদের কর্মসূচিতে থাকে কলেজ প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী অঞ্চল মাঝে মাঝে পরিষ্কার করা, সেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। আমাদের কলেজ এনএসএস ক্যাম্প করার উদ্দেশ্য হলো সমাজসেবা, ব্যক্তিত্ববোধের বিকাশ ঘটানো, নিয়মানুবর্তিতা, সাংস্কৃতিক বিকাশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে তোলা। মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ যে সকলে যেন এনএসএস এর স্বেচ্ছাসেবিকা হিসাবে যোগদান করে এবং স্বার্থহীনভাবে তাদের কাজের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যায় এবং মানসিক উন্নতির জন্য এটা যথেষ্ট হয়ে ওঠে। আজ এই করোনার সংকটকালে হয়তো এনএসএস এর গুরুত্ব আরো কিছুটা বর্ধিত হয়েছে। আমাদের আরো বেশি স্বাস্থ্য সচেতন জীবন, পরিচ্ছন্নতা, পারস্পরিক সাহায্য ও সহানুভূতির প্রয়োজন হয়ে পড়েছে। তাই আশা করি আমরা এই এনএসএস মঞ্চের মধ্যে আরো বেশি মানুষকে সচেতন করে তুলতে পারবো, কারণ শিক্ষার মাধ্যমে জ্ঞান, দায়িত্ব ও সচেতন বৃদ্ধি পায়। শিক্ষিত, সচেতন, কর্তব্যপরায়ণ নাগরিক হলো দেশের সম্পদ। আশা করি এই লক্ষ্য পূরণে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো। ধন্যবাদ। Thanks a lot once again for this wonderful piece of advice. I would now request Shomen Bhattacharya once again to kindly inform us or tell us something about the coronavirus too. So Shomen, if you are there online, আবার request হ্যাঁ করোনার উপরে যদি তুমি কিছু বলতে। আচ্ছা, আমি করোনার উপরে কিছু খুব ইম্পর্টেন্ট কথা বলি যেগুলো আমাদের মানে ভয়টা হয়তো কাটবে তাতে প্রত্যেকেরই। করোনা ভাইরাসের ইনফেকশনটা হচ্ছে, এটা হচ্ছে করোনা ভাইরাস, কিন্তু আমাদের যে সমস্ত নর্মাল ফ্লু ভাইরাস হয় সেই টাইপেরই একটি ভাইরাস, কিন্তু এর যে ট্রান্সমিশন যে রুটটা সেটা কিন্তু আমাদের সাধারণভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যান টু ম্যান ট্রান্সমিশন হচ্ছে এবং থ্রু এয়ার হতে পারে অনেক সময়, যেটা এয়ারে কিন্তু বেশি দূরত্বের মধ্যে থাকলে হবে না, খুব কাছাকাছি ক্লোজ কন্ট্যাক্টে কেউ যদি থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের অনেকেরই মনে জাগতে পারে যে ক্লোজ কন্ট্যাক্টে থাকলে কতক্ষণ থাকতে হবে কোনো করোনা পেশেন্টের সাথে, বা যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আছে তার সঙ্গে কতক্ষণ থাকলে তবেই আমাদের করোনা ইনফেকশন হবে। তো
এই ব্যাপারে আমি দু একটা কথা বলি। যদি এটার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রিপোর্ট রয়েছে সবকিছুই, কিন্তু এটার সম্বন্ধে কোনো পারফেক্ট একদম কোনো ডিসিশনে এখনো WHO আসতে পারেনি। কিন্তু যে কটা রিপোর্ট আমরা পেয়েছি, যেটুকু আমি দেখেছি, সেখান থেকে মোটামুটি বলা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট সময় হচ্ছে কন্ট্যাক্ট টাইম। মানে কোনো পার্সন যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার বা সে করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু তার সিমটম সেই সময় আসেনি, তার সাথে যদি একজন নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সন যদি দেখা যায় 10 থেকে 15 মিনিট খুব ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে বা কথাবার্তা বলছে উইদাউট এনি মাস্ক, অবশ্যই তবেই কিন্তু তার ক্ষেত্রে করোনা ভাইরাসের ইনফেকশন স্প্রেড করবে। এটা হচ্ছে ফার্স্ট 1 নাম্বার যেটা আমাদের ট্রান্সমিশন হতে পারে রুট অফ ট্রান্সমিশনের মধ্যে। সেকেন্ড হচ্ছে কোনো সারফেস, যে কোনো সারফেসে আমরা যদি হাত দিই যেখানে আমরা জানি না ভাইরাস আছে কি নেই, বা কোনো ড্রপলেট সেখানে আছে কি নেই আমরা জানি না, সেই সারফেসে হাত দেওয়ার পর সেই হাতটিকে আমরা যেন কোনোভাবে চোখে, মুখে বা নাকের মধ্যে আমরা না দিই। চোখে, মুখে, নাক, এই তিনটে হচ্ছে আমাদের ভাইরাসটা যাওয়ার একটা রুট। যদি আমরা এই তিনটে জায়গাতে হাত দিয়ে ফেলি কোনোভাবে ভুল করে, এবং যদি সেই জায়গাতে যদি কোনো কারণে ভাইরাসের ড্রপলেট থেকে থাকে, তাহলে কিন্তু সেই ভাইরাস কিন্তু আমাদের বডিতে চলে যাবে। এবার তাহলে প্রশ্ন হলো আমরা এখান থেকে মানে বাঁচার উপায় কি এর থেকে। প্রথম কথা হচ্ছে আমরা যদি কয়েকটা জিনিস মানে যদি ফলো করি আমরা, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাঁচতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন যদি কখনো বাইরে আমাদের বেরোতে হয় বা কিছু কাজের জন্য যেতে হয় বা যে কোনো বাজার করতেও যেতে হয় অনেককে, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যেদিন বাজারটা নিয়ে আসবো সেদিনকে সেই বাজারটাকে আমরা ইউজ করবো না, সেটাকে একটা সাইডে আমরা রেখে দিলাম। যে কোনো জিনিস বাইরে থেকে কিনে আনার পর 24 ঘন্টা পর সেটাকে ইউজ করা হচ্ছে বেটার, এবং ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরই। নাম্বার 2 হচ্ছে যদি আমরা গার্গেল করার অভ্যেস আমরা চালু করতে পারি, সেটা গরম জলে হতে পারে, নুন গরম জলে, বা আমরা কোনো রকম ভাবে বিটাডিন সলিউশন, যেটা আয়োডিন সলিউশন থাকে, সেই সলিউশন দিয়ে যদি গার্গেল করা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের যে ভাইরাসের যে লোড সেটা কিন্তু অনেকটাই আমরা কমিয়ে ফেলবো। যেটা আমাদের গলার কাছে যে লোডটা থাকে ভাইরাসের, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। নাম্বার 3, যাদের ক্ষেত্রে কোন রকম হাইপার টেনশন, ডায়াবেটিস বা সিওপিডির সমস্যা আছে, যেখানে আমাদের পালমোনারি ডিজিজ রয়েছে, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেগুলো ক্রনিক থাকে, যেগুলো বা অ্যাসমার প্রবলেম আছে কোনো কারণে, বা হার্টের কোনো সার্জারি হয়েছে, বা জিআই ট্র্যাক্টের কোনো লিভারের সমস্যা রয়েছে, যাদের কোমরবিডিটি আছে, সেই সমস্ত পেশেন্টদের ফার্স্ট অফ অল আমার মানে এটা সাজেশন, এবং এটা এখন ম্যাক্সিমাম জায়গাতেই সাজেশন দিচ্ছে। ডক্টর কে আগরওয়াল বলে একজন আছেন, আপনারা জানেন হয়তো, উনি দিল্লিতে, উনি আমাদের হার্টের যে অ্যাসোসিয়েশন আছে ইন্ডিয়া, সেখানকার উনি এখন মনে হয় জেনারেল সেক্রেটারি বা কিছু। তো উনি প্রতিদিন ভিডিও করেন, এবং সেখানে উনি একটা সাজেস্ট করছেন, সেটা হচ্ছে ভিটামিন D3 লেভেল, এটাকে প্রত্যেকের চেক করানো উচিত। কারণ আমাদের ইনডোরে থাকার জন্য যাদের এজ কিন্তু 40 ইয়ার্স অ্যাবভ হয়ে গেছে বা তার থেকেও কম, 40-এর কম হলেও কোনো অসুবিধা নেই, ভিটামিন D3 অ্যামাউন্ট কিন্তু আমাদের ব্লাডে প্রতিদিন কমে চলেছে। এবং যদি দেখা যায় এটা বিলো 30 কোনো কারণে হয়ে যাচ্ছে, তাহলে 30-র উপরে নিয়ে যেতে হবে, এবং তার জন্য ভিটামিন D3 সাপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের কোনো ক্যাপসুল ফরম্যাটে সেটাকে খাওয়া দরকার, এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। কারণ ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আমাদের শরীরের ইনফ্লামেশন, রেসপিরেটরি ইনফেকশনের চান্স এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তাই সেখান থেকে বাঁচার জন্য এবং ইমিউনিটি আমাদের স্ট্রং করার জন্য আমরা কিন্তু ভিটামিন D3 নিতে হবে। কারণ আমরা আমাদের মতো দেশেতে, যেখানে আমরা এখন এই সময় অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছি না লকডাউনের জন্য, তাদের কিন্তু প্রত্যেকেরই ভিটামিন D3 লেভেল কিন্তু কমে যাচ্ছে, এবং সে কিন্তু একদিনে কোনো সিমটম দেয় না। যখন দেখা যায় কোনো ইনফেকশন হলো বা কোনো মেজর কিছু প্রবলেম হলো বা জয়েন্ট পেন হচ্ছে খুব, তখন আমরা ডাক্তারের কাছে যাই, এবং তখন গিয়ে দেখি অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে গেছে আমাদের বডির, অনেক কিছু মানে জয়েন্ট ড্যামেজ হতে পারে, হাড়ের কোনো সমস্যা হতে পারে। তাই ভিটামিন D3 সাপ্লিমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে বাড়িতে প্রত্যেকের যারা মানে মায়েরা আছে বা কাকিমা বা জেঠিমা যে থাকুক না কেন, যারা পোস্ট মেনোপজাল ওমেন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন D3 সাপ্লিমেন্ট না একটা খুবই মানে আবশ্যিক ব্যাপার। এটা মেডিকেলের ICMR এর গাইডলাইন এখন বলছে আর কি এটাই, এবং WHO এই কথাটা বলছে। তো এইগুলো হচ্ছে বিশেষ আমাদের করোনা ভাইরাস সংক্রান্ত। এবং বাড়িতে আমরা যেটুকু যা করতে পারি, মেনলি কোনো রকম যদি কাশি হয় এবং যদি দেখি কারোর জ্বর হয়েছে, আমরা সাবধানতা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে একটু নিজেকে আইসোলেট করে নেওয়া। সেই জ্বর নর্মাল কারণেও হতে পারে, করোনা থেকেও হতে পারে। যেহেতু করোনার সিজন আমাদের এখন এই সময় চলছে, করোনা ভাইরাসটা যেহেতু ডমিনেট কন্ডিশনে রয়েছে, তাই জন্য কিন্তু আমাদের নিজেদেরকে আলাদা করে নেওয়া এবং মাস্ক ইউজ করা সেক্ষেত্রে, এবং ডাক্তারের সাথে পরামর্শ করা। এবং যদি দেখা যায় যে জ্বর একদিনের বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের একদিনের পরের দিনের সেকেন্ডে তো যদি জ্বর যদি সেরকম ভাবে আসে এবং তার সাথে গলা ব্যথা বা স্কিন র্যাশ বা গ্যাস্ট্রাইটিস রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা এবং করোনার টেস্ট করানো।
আরেকটি জিনিস আমি বলতে চাইবো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যদি দেখা যায় বাড়িতে প্রত্যেকের বাড়িতে আমার মনে হয় এই সময় রাখা উচিত হচ্ছে পালস অক্সিমিটার। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, পালস অক্সিমিটার রাখা দরকার, এবং বিশেষ করে মিডিল ফিঙ্গারে আমাদের পালস অক্সিমিটার লাগিয়ে অক্সিজেন স্যাচুরেশন মাপা দরকার। এবং এর জন্য একটা টেস্টের কথা বলা হচ্ছে, যেটা এখন আইসিএমআর এর গাইডলাইনে বলছে, সেটা হচ্ছে 6 মিনিট ওয়াকিং টেস্ট, যেখানে 6 মিনিট হাঁটতে বলছে স্পিডে, এবং তারপরে আমার টেস্ট করে দেখতে বলছে অক্সিজেন স্যাচুরেশন কমেছে না বেড়েছে। যদি 6 মিনিট হাঁটার পর দেখা যায় কোনোভাবে অক্সিজেন স্যাচুরেশন বিলো 95% হয়ে গেছে, তবে এই টেস্ট করার আগে আমাদের নর্মাল কত আছে স্যাচুরেশন সেটাকে দেখে নিতে হবে। দেখার পর আমরা সেটা নোট করব নর্মাল স্যাচুরেশন কত রয়েছে, তারপরে আমরা দেখব ওয়াক টেস্ট করবো 6 মিনিটের, এবং করার পর যদি দেখি আমরা বিলো 95% গেছে, তাহলে সেটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন, এবং সেক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কিন্তু সাইলেন্ট হাইপক্সিয়া বা হ্যাপি হাইপক্সিয়া বলে একটা টার্ম ইউজ করা হচ্ছে, যেটা অনেকেই ইগনোর করে যাচ্ছে। হ্যাপি হাইপক্সিয়াতে পেশেন্ট যখন হসপিটালে যাচ্ছে অক্সিজেনের অভাবের জন্য বা শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য, সেটা কিন্তু তখন তার দেখা যাচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন 60% 50% এর কাছাকাছি। এখনো পর্যন্ত যে কজন মানুষ মারা গেছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের মানে গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী যদি দেখা যায়, সেটা গভর্নমেন্ট থেকে যদি ডিক্লেয়ার করে দেখা যাবে যে 60% এর কাছাকাছি তাদের স্যাচুরেশন পৌঁছে গেছিল। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পোস্ট কোভিড কেসে, কোভিড এর যখন ভাইরাসের ইনফেকশন আছে সেই স্টেজে কিন্তু কিছু হচ্ছে না, তারপরে কিন্তু হচ্ছে এটা। কারণ আমি একটা ডেঙ্গুর সময় একটা কথা ইউজ করলাম, যে সাইটোকাইন স্ট্রোম বলে একটা কথা। আমাদের ইনফেকশনটা হবার 9 দিন পর, যেদিন আমাদের প্রথম করোনার সিমটম আসছে, জ্বর বা কাশি বা গলা ব্যথা, তার থেকে 9 ডেজের পর কিন্তু সেই ব্যক্তি কোনোভাবে ভাইরাস আর ছড়াবে না, এটা আমাদের বুঝে নিতে হবে। সেই ব্যক্তি থেকে কারোর আর ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেই ব্যক্তির রিস্ক কন্ডিশনে আছে কি নেই সেটা কিন্তু ডিপেন্ড করবে তার আরো 7 দিন যাওয়ার পর। কারণ তার 7 দিনের মধ্যে কিন্তু তার অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করতে পারে, লাং এর মধ্যে ইনফেকশন হতে পারে, লাং টিস্যু ফাইব্রোসিস হতে পারে। ফাইব্রোসিস মানে হচ্ছে অটো ইমিউনিটি মানে জন্য, আমাদের অটো ইমিউনিটি অ্যাক্টিভিটির জন্য, অটো ইমিউন রিঅ্যাকশনের জন্য আমাদের লাং টিস্যু গুলো ড্যামেজ হয়, এবং সেক্ষেত্রে ইন্টারলিউকিন 6 বলে একটা কেমিক্যাল আছে যেটা রিলিজ হয় প্রচুর পরিমাণে। এই ইন্টারলিউকিন 6 কিন্তু যদি রিলিজ হতে থাকে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করবে। এবং নাম্বার 2, প্লেটলেটের কাউন্টকে বাড়িয়ে দেবে। তাই এই সময় যারা অ্যাসপিরিন জাতীয় কোনো মেডিসিন নিচ্ছে বাড়িতে, বয়স্ক মানুষেরা, তাদের এই মেডিসিন একদম যেন বন্ধ না করা হয়, এটা ডাক্তাররা বারবার বলছেন। কারণ অ্যাসপিরিন কিন্তু ব্লাডকে যাতে ক্লট না হয় সেই ব্যবস্থা করছে, ঠিক আছে, ব্লাড যাতে ক্লট না হয়। এবং আমরা জানি কদিন আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেলেন, ওনারা কিন্তু ব্লাড ক্লটিং এর প্রবলেমের জন্য মারা গেলেন। ওনারও কোনোভাবে ক্লটিং হয়ে গেছিল এবং তার ফলে সেরিব্রাল স্ট্রোক হয়ে যায়, এবং সেরিব্রাল স্ট্রোকের পর উনি কোমায় চলে যান এবং উনি মারা যান। তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। যদি কোভিড নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারেন অবশ্যই। Thank you, Showman. Now I would request students যাদের কোনো প্রশ্ন আছে তারা জিজ্ঞেস করতে পারে আমাদের শোমেনকে, শোমেন ভট্টাচার্যকে। স্টুডেন্টসের যদি কোনো প্রশ্ন থাকে। I suppose কোনো প্রশ্ন নেই। Thank you, Showman, once again for Thank you, a wonderful lecture. I would now request Professor Sudhipa Pramanik to kindly give the vote of thanks, please. Sudhipati, if you are there online. হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ জসমিত। সৌমেনকে প্রথমেই ধন্যবাদ, খুব সুন্দর প্রেজেন্টেশন। আমরা ডেঙ্গু নিয়ে অনেক কিছু জানলাম এবং তার সঙ্গে সঙ্গে করোনা নিয়ে কিভাবে আমরা সাবধান হব সেই বিষয়টা আমরা জানতে পারলাম। এরপর যাকে আমার ধন্যবাদ জানাতে হবে তিনি হলেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর লর্না মুখোপাধ্যায়। ম্যাডাম সবসময় উৎসাহিত যে কিভাবে আমরা এনএসএস এর কাজ করছি, কিভাবে এনসিসি চলছে কলেজে, মানে ওনার উৎসাহ না থাকলে এই অনুষ্ঠানগুলো হতো না হয়তো। তো ম্যাডামের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এরপরে আসছে স্যার, আমাদের জিবি প্রেসিডেন্ট ডক্টর রতন কুমার নন্দী স্যার। তার ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং কলেজেও যখন প্রোগ্রাম হয় তখন উনি আসেন এবং আমাদেরকে নানাভাবে উৎসাহিত করেন। থ্যাংক ইউ স্যার। এরপরে যার নাম না করলেই নয়, তিনি হচ্ছে জসমিত সিং। জসমিত খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা করেছে এবং প্রত্যেকটা সেমিনারে আমি দেখছি যে জসমিত খুব দারুণ ভাবে অনুষ্ঠান পরিচালনা করছে। তো জসমিতকেও আন্তরিক ধন্যবাদ। এবং এরপর তুলিমাদি
তুলিমাদি প্রথম এই প্রোগ্রামটির কথা আমায় বলেন এবং তারপরে আমরা দুজনে মিলে প্ল্যান করি যে কিভাবে প্রোগ্রামটা করব বা কারা কে স্পিকার হবে, স্টুডেন্টরা বলবে, এই সমস্তটাই আমরা দুজনে মিলে করি। তো তুলিমাদিকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং এরপর আমার স্টুডেন্ট যারা যারা প্রেজেন্টেশন করলো তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ রইল। আর যারা পার্টিসিপেন্টসদের মধ্যে টিচাররাও আছেন, যেমন আমি দেখলাম যে বিপাশা রয়েছে, বিপাশা জোয়ারদার, মৌমিতা বিশ্বাস, জগবন্ধু বেহারা এবং পিউ মন্ডল, এরা এসেছে এবং এদের এই মূল্যবান সময়টা আমাদের এনএসএস এর জন্য দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং স্টুডেন্টরা আরেকটু বেশি থাকলে হয়তো একটু ভালো লাগতো। যাই হোক, এই সময় তো সবকিছুই খুব কষ্টের, অযথা ডেটা নষ্ট করাটাও হয়তো স্টুডেন্টের জন্য একটা প্রবলেমের বিষয়। হয়তো তাদের ক্লাসে লাগবে ডেটাটা, হয়তো তারা আসেনি সেই জন্য, বা অনেকের ক্লাস আছে। তবুও যারা এসেছো, যারা আমাদের সময় দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি বলে সবাই ভালো থাকবেন। এবং আরেকটা কথা এখানে খুব বলতে ইচ্ছে করছে যে রতন কুমার নন্দী স্যার, তিনি নৈহাটির যিনি ডাক্তারবাবু হিরণময় ভট্টাচার্যের কথা বললেন, উনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসেছেন এবং এনএসএস 2 তরফ থেকে এর আগে এইডস অ্যাওয়ারনেস হয়েছে কলেজে, উনি এসেছেন এবং আমাদের রিসোর্স পার্সন হিসেবে আমাদের অনেক অনেক কথা জানিয়েছেন। তো আমাদের এনএসএস ইউনিটের তরফ থেকে, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন এনএসএস ইউনিটের তরফ থেকে ওনার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা রইল। থ্যাংক ইউ অল, আমি এখানে শেষ করলাম। Thank you, Tulima. Thank you, Shudipadi, for this. Hello. আমি একটা কথা বলতে চাই, ম্যাডাম মনে হয় কিছু বলবেন, বলুন। আচ্ছা আচ্ছা, খুব সাউন্ড আসছে। আমি এনএসএস 2 এনএসএস 2 এর প্রোগ্রাম অফিসার, আর সুদীপা এনএসএস 1 এর প্রোগ্রাম অফিসার। আমরা সব প্রোগ্রামে দুজনে মিলে মিশেই করি, দুজনের মধ্যে কোঅর্ডিনেশন বজায় রেখেই করি। আজকের প্রোগ্রামও করেছি এবং এর জন্য এই প্রোগ্রামটা আমাকে দৃষ্টিগোচর করিয়েছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। এটা আমার পরে খারাপই লাগছিল যে আমাদের নিজে থেকে এটা মাথায় আসা উচিত ছিল। উনি আমাকে প্রথম দেখিয়েছেন যে দেখো এটা হচ্ছে, তোমরা এরকম একটা করো। তাই জন্য উনি এইভাবে আমাদের মনে করিয়ে দেন, উৎসাহ দেন, ওনাকে তো ধন্যবাদ বটেই। সব কাজে উনি এগিয়ে দেন। আচ্ছা, আর যে কথাটা বলতে চাই, সুদীপা সবই বলেছে, শুধু আর একটা কথা বলতে চাই যে আমরা ফার্স্ট সেমের স্টুডেন্টদের নিয়ে খুব শিগগিরই একটা প্ল্যাটফর্মে, এরকম একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবাই মিট করব এনএসএস এর পক্ষ থেকে, এবং ওদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবে যাতে ওরা এনরোলড হতে পারে এনএসএস এর সাথে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পরিবার, তোমাকে তো ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। তুমি এনএসএস এরও কাজ করছো, প্লাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছো। প্রতিটা ওয়েবিনারে তুমি আর জসমিত মিলে যেভাবে আমাদের সাহায্য করছো, তাতে করে আমি প্রস্তাব দিচ্ছি কি তুমি প্রস্তাবটাকে সার্থকভাবে, আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে দাদা। সেই প্রস্তাবটাকে তোমরা সার্থক করছো, কারণ এই ওয়েবিনার যেটা খুব ভালো টেকনিক্যাল নলেজ না থাকে, অনলাইনে একটু দক্ষতা না থাকলে কিন্তু ওয়েবিনার খুব সার্থকভাবে করা যায় না। তাই সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাকে ধন্যবাদ দেবো। তুমি এই বিভিন্ন ভাবে সাহায্য করে থাকছো আমাকে এবং সামনে জাসমিনকে। তোমরা দুটো না থাকলে আমরা এতগুলো হয়তো করতে পারতাম না। সত্যি সত্যি আমার হৃদয় থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ছাত্রী, সুদীপা, এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। সৌমেন আমাদের একটা বক্তা ছিল, সৌমেনকেও আমার অভিনন্দন এবং ধন্যবাদ। এবং আর যদি কিছু বলার থাকে বলতে পারো, আমি এটা বললাম। থ্যাংক ইউ ম্যাম। তাহলে ম্যাম আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করি। ঠিক আছে জাসমিন, আজকের মিটিং এখানেই শেষ হলো। আশা করি আবার সবার সঙ্গে দেখা হবে, এনএসএস এর কাজ আবার করতে পারবো সুস্থ সমাজ কলেজে, এই আশা রেখে আজকে